সারা দেশে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখছি। তো সবশেষ যে ঘটনাটি খুব আলোচনার সৃষ্টি করেছে সেটি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান মোসাব্বির। তার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত ৭ জানুয়ারি রাতে। তো এরপর থেকে আসলে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ, কারা জড়িত, এটি বের করার জন্য তদন্ত করছে পুলিশ। এবং এরই মধ্যে আমরা আজকে জেনেছি যে এই তদন্তের অগ্রগতি হিসেবে জড়িত ৪ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ডিবি। তো বিষয়টি নিয়ে সারা দেশেই মানুষের সাধারণদের জানার ইচ্ছা, আগ্রহ যে আসলে কেন এই হত্যাকাণ্ড। তো সেটি নিয়ে যেহেতু পুলিশ কাজ করছে, আজকে তাদের পক্ষ থেকে একটি ব্রিফিংও ছিল। এই ব্রিফিংটি কাভার করেছেন আমাদের সহকর্মী আরমান ভূঁইয়া, এবং পুরো ঘটনাটি শুরু থেকেই তিনি আসলে বোঝার চেষ্টা করছেন ঘটনার সঙ্গে থেকে যে কেন এই ঘটনা ঘটলো। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের সহকর্মী আরমান ভূঁইয়া আছেন। তার সঙ্গে আমরা আসলে কথা বলবো বিষয়টি নিয়ে। আরমান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আরমান, আজকে তো মোসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে এবং ডিবির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং হয়েছে। আমরা শুরুতে একটু জানতে চাই যে ব্রিফিংয়ে আসলে কি উঠে এসেছে। যদি আসলে বলি যে এই ব্রিফিংয়ে ৪ জনকে গ্রেফতারের কথা বলা হয়েছে এবং এই কিলিং মিশনে আসলে অংশ নিয়েছিল ৫ জন, ২ জন শুটার এবং ৩ জন সহকারী। তো এই পর্যন্ত আসলে একজন শুটার যার নাম জিন্নাত এবং জিন্নাত সহ মূল যেই এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী বিল্লাল, এই বিল্লাল সহ ৪ জনকে গ্রেফতারের কথা আসলে জানিয়েছে এবং এর পিছনের মোটিভ কি, কেন হত্যা মানে করা হয়েছে এবং এই যে এই কিলিং মিশনের যেই দলটা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কারা হায়ার করেছে এই ব্যাপারে আসলে ডিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আচ্ছা, এই যে ৪ জনের কথা বলছেন যে গ্রেপ্তার হয়েছে, ৪ জন ৪ জনের ভূমিকাটা আসলে কি বলছে, কার কি ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে? এই হত্যাকাণ্ডে আসলে যে ৪ জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এর মধ্যে মানে ২ জন শুটার ছিল, তার মধ্যে একজনের নাম হচ্ছে জিন্নাত এবং এই জিন্নাতকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজন শুটার রবিন, তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। আর আরেকজন যাকে গ্রেফতার করা হয়েছে বিল্লাল, বিল্লালই হচ্ছে আসলে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলতে এই যে এই হত্যাকাণ্ডের যে টিমটা কাজ করেছে এই টিমটাকে মূল লিড বা পরিচালনা করেছিল বিল্লাল। আর তার সঙ্গে হচ্ছে বিল্লালের যে ভাই আব্দুল কাদেরকেও গ্রেফতার করা হয়েছে। আব্দুল কাদের আসলে তার যে ভূমিকা ছিল যে এই হত্যাকাণ্ডের পরবর্তীতে কে কিভাবে পালাবে, কে কোন দিকে যাবে সেই মানে সেই পরিকল্পনার কাজটা করেছে আব্দুল কাদের এবং আব্দুল কাদের কিন্তু বিল্লালের ভাই। এবং আপনাকে একটা জিনিস বলে রাখি যে শুটার রবিন যিনি এখনো পলাতক আছেন, এই শুটার রবিনও হচ্ছে কি বিল্লালের ভাই। তারা আসলে ৩ ভাই এই মানে অপরাধ চক্রের সঙ্গে জড়িত। আর আরেকজনকে গ্রেফতার করেছে মোহাম্মদ রিয়াজ। এই রিয়াজ আসলে হচ্ছে রেকি দিয়েছিল, সেখানে হচ্ছে গিয়ে ঘটনার পর্যবেক্ষণের ভূমিকা এসেছিল। সিসি ক্যামেরা ফুটেজেও তাকে দেখেছি, জি। রাইট? আচ্ছা, তো বিল্লাল যে এই ঘটনার পরিকল্পনা করলো, মানে হত্যাকাণ্ডের যে কিভাবে এক্সিকিউশন করা হবে, এই ঘটনাটি কিভাবে ঘটানো হবে সেটির তদারকির দায়িত্ব ছিল বিল্লালের। তার আসলে কেন এই এই এইটি এই কিলিং মিশনটি নিতে হলো, কন্ট্রাক্টটি নিতে হলো, দুঃখিত। আজকে আসলে ডিবি যে ঢাকা মেট্রোপলিটন বা যদি আমরা বলি যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, উনি আসলে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেননি। আমরা সাংবাদিকরা নানাভাবে প্রশ্ন করে জানতে চেয়েছি। তিনি আসলে যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পিছনের মোটিভটা কি বা কারা তাদেরকে হায়ার করেছে এই বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানানো হবে। কিন্তু আমরা যদি আসলে অ্যানোনিমাসে দেখি যে ডিবিরই অনেক কর্মকর্তা আসলে নাম প্রকাশে অনিচ্ছুকভাবে জানিয়েছে যে এই বিল্লালকে আসলে কন্ট্যাক্ট করা হয়েছে দেশের বাইরে থেকে তাকে ১৫ লক্ষ টাকায় বিনিময়ে হচ্ছে কি এই বিল্লালের সঙ্গে কন্ট্যাক্ট হয় এবং এই বিল্লাল যে একজন শুটার জিন্নাতকে হচ্ছে ৩ লাখ টাকায় কন্ট্যাক্ট করেছে। আসলে হচ্ছে কি বিল্লাল কেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, কেন সে এই ক্লিং মিশনটি নিয়েছে, এই ব্যাপারে আসলে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আপনি জানেন যে আজকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম উনি আসলে এই হত্যাকাণ্ডে নিয়ে ব্রিফ করেছেন, কিন্তু তিনি আসলে আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ডের কেন আসলে বিল্লাল এই হত্যাকাণ্ডের দায়িত্ব পেল বা এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, কারা
আসলে এই বিল্লালকে কন্ট্যাক্ট দিয়েছে এ ব্যাপারে আসলে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ডিবির আরও কিছু যে কর্মকর্তারা আছে যারা আসলে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে তদন্ত করছে, তারা আসলে নাম প্রকাশ্যে অনিচ্ছুকভাবে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তার মধ্যে একটা তথ্য পেয়েছি যে এই বিল্লালের সঙ্গে ঢাকা দেশের বাইরে থেকে একজন হচ্ছে গিয়ে এক বড় ভাই হিসেবে পরিচিত, তিনি আসলে এই বিল্লালের সঙ্গে কন্ট্যাক্ট করেছে 15 লক্ষ টাকার বিনিময়ে, এবং তাকে বলেছে যে 15 লক্ষ টাকা দেয়া হবে প্লাস এই মামলা পরিচালনা এবং তাদের আনুষঙ্গিক যত খরচ আছে এই সবগুলো খরচ তারা দেখবে। এবং এই বিল্লালই আমরা যতটুকু জেনেছি যে এই বিল্লাল শুটার যে জিন্নাত, এই জিন্নাতকে 3 লক্ষ টাকার বিনিময়ে বিল্লাল কন্ট্যাক্ট করেছে। আচ্ছা, আপনি বললেন যেটা সেটা হচ্ছে যে কত টাকার বিনিময়ে কিভাবে কন্ট্রাক্ট হলো। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং মানে দর্শকদের জন্য আমরা একটু সহজ করি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আহ, তদন্তকারী কর্মকর্তাদের অনানুষ্ঠানিকভাবে যে বয়ান তাতে করে একজন বড় ভাইয়ের কথা আপনি বলছেন যিনি দেশের বাইরে আছেন। আচ্ছা, বড় ভাই কি কোনো শীর্ষ সন্ত্রাসী, মানে আমরা কি সেটা বলবো, নাকি হচ্ছে তার সাথে বড় ভাইয়ের সাথে আসলে দ্বন্দ্বের জায়গাটা কোথায়? এই বড় ভাইটা আসলে কে সেটা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমাদেরকে কেউই নিশ্চিত করতে পারেনি। তবে আ যিনি আসলে মারা গেলেন স্বেচ্ছাসেবক দলের যে নেতা আজিজুর রহমান মোসাব্বির, এই মোসাব্বিরের সঙ্গে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর একটি দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে, যেটিও আসলে সামনে রেখে তদন্ত কর্মকর্তারা আসলে মামলার আগাচ্ছে। কিন্তু এখানে আসলে একটা আলোচনা করা হয়েছে যে এক শীর্ষ সন্ত্রাসী তার পরিবারের এক সদস্যকে ওই স্থানীয় এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে ২৬ নম্বর ওয়ার্ড, এই ২৬ নম্বর ওয়ার্ডে তার পরিবারের এক সদস্যকে কাউন্সিলর পদপ্রার্থী বানাবে। তো সেইটা নিয়ে আসলে এই মোসাব্বিরের সাথে দ্বন্দ্ব। আসলে কাউন্সিলর পদপ্রার্থী হলে মোসাব্বিরের কি আসে যায়? এখানে আসলে একটা প্রশ্ন দাঁড়ায়। মানে এই একটা অ্যান্সার হচ্ছে যে গত আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ যেই সিটি নির্বাচন হয়েছে, সেই ঢাকা সিটি নির্বাচনে হচ্ছে গিয়ে মোসাব্বির ২৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং তিনি আগামীতেও কাউন্সিলর নির্বাচন করবেন বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা আরও কিছু রাজনৈতিক মেরুকরণের বিষয় কি থাকে? এটা কি মানে কারণ হচ্ছে একটা হত্যাকাণ্ড শুধুমাত্র ধরেন যে কাউন্সিলর পদপ্রার্থিতা এটার জন্য এক্সিকিউট করে ফেলাটা, এটা কি একটু ডিফিকাল্ট না? আপনার কি মনে হয়? আপনি ঠিক বলেছেন যে আসলে যেহেতু হচ্ছে গিয়ে ডিবির পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি যে এই হত্যাকাণ্ডের মূল মোটিভটা কী, তবে ডিবি পুলিশ বেশ কিছু মোটিভ সামনে রেখে এগোচ্ছে। আপনারা জানেন যে ঢাকা ১২ আসনেরই একটি মানে ওয়ার্ড হচ্ছে ২৬ নম্বর ওয়ার্ড। তো এই ঢাকা ১২ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী আছেন যিনি বিএনপিরই ছিলেন, তবে বিএনপি থেকে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে তিনি স্বতন্ত্র প্রার্থী করছেন। যদিও তিনি বিএনপি থেকে বহিষ্কৃত, সাইফুল আলম নীরব, তিনি আসলে ওই ওয়ার্ড মানে ওই ঢাকা ১২ আসন থেকে নির্বাচন করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে নীরবের সঙ্গে মোসাব্বিরের কিছুটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। কেন দ্বন্দ্বের সৃষ্টি হয়? কারণ মানে ওই ওয়ার্ড থেকে বিএনপির যে জোট প্রার্থী আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে সাধারণ সম্পাদক সাইফুল হক, তাকে আসলে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা ১২-তে। তো মোসাব্বির হচ্ছে গিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী ওই ওয়ার্ড মানে ওই আসনের সাইফুল হকটি আসলে সমর্থন দিচ্ছিলেন। তো এই বিষয়টিও একটু ক্ষুদ্র হতে পারে। সেই সাইফুল আলম নীরব, তিনিও আসলে এই বিষয়টি ক্ষুদ্র হয়ে হয়তোবা এই হত্যাকাণ্ডের পিছনে হয়তোবা জড়িত থাকতে পারেন কিনা সেটাও, সেই ঘটনাগুলো আসলে খতিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে ধরে নেই, এই মোটিভটিকে যদি আমরা প্রাধান্য দিই, তাহলে তো মানে ধরেন যে একই দলের অন্তঃকোন্দলটা আসলে সামনে চলে আসতেছে। আপনি আরেকটা আসলে সুন্দর কথা বলেছেন যে কারণ বাজার, আপনারা জানেন যে কারণ বাজার হচ্ছে চাঁদাবাজির একটা বড় খনি। আসলে কারণ বাজার থেকে প্রতিদিন মানে প্রায় কোটি টাকার চাঁদা ওঠে, লক্ষ লক্ষ টাকার চাঁদা। তো এই যে এই কারণ বাজারের চাঁদাকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের বা ২৬ নম্বর ওয়ার্ড, ২৭ নম্বর ওয়ার্ড এবং তেজগাঁ যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে প্রত্যেকটা নেতাকর্মী আসলে কম বেশি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। তো যার ফলে এই চাঁদাবাজি নিয়েও আসলে দীর্ঘদিন যাবৎ নিজেদের মধ্যে একটি কোন্দল হচ্ছে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে এই চাঁদাবাজিকে কেন্দ্র করে কারওয়ান বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে হামলার ঘটনাও ঘটেছে। আচ্ছা, আমি
আমরা আপনি যেভাবে কাজ করেন তাতে করে আমরাও যোগাযোগ রাখার চেষ্টা করি বাহিনীগুলোর সঙ্গে। তারা যে তদন্ত কাজ করছে, সেখানে আরেকটি বিষয় ইন্টারেস্টিং আমিও আমার জায়গা থেকে একটু পেলাম। সেটি হচ্ছে যে যেই দুজনের কথা বলা হচ্ছে, অর্থাৎ বড় ভাইয়ের কথা বলছেন শীর্ষ সন্ত্রাসী, আবার হচ্ছে নীরবের কথা বলছেন। আ তাদের মধ্যেও তো একটা বিরোধের খবর আমরা পাই। তাহলে এই জায়গাটায় ধরেন যে আ আ মোসাব্বিরকে আসলে কমন শত্রুতে পরিণত করে ফেলার একটা ইনটেনশনটা কিভাবে তৈরি হয়? এই জায়গাটা আপনি কিভাবে কি পেয়েছেন? আমরা আসলে মাঠ থেকে যে তথ্য পেয়েছি যে দেখেন একটা জায়গা হচ্ছে যে যদি হচ্ছে গিয়ে ৪ জন থেকে ২ জন সরে যায়, তাহলে ওই ৪ জনের ভাগটা কিন্তু ২ জনের আসে। আবার ঠিক একইভাবে ৩ জন থেকে যদি ১ জন সরে যায়, তাহলে ওই ৩ জনের ভাগটা কিন্তু ২ জনের আসে। এখন এখানে আসলে মূল মোটিভটা কী সেটা কিন্তু আমরা এখনো স্পষ্ট না। তবে কারণ বাজার চাঁদাবাজির একটা বড় পার্ট আছে, স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব একটা পার্ট আছে এবং আ যেই কাউন্সিলর নিয়ে যেই দ্বন্দ্বটা সেটাও একটা বিষয় আছে। না, তাহলে বিষয়টা যেটা হচ্ছে আমরা আজকে খেয়াল করলাম যে হচ্ছে ডিবির যে ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে আ আ ডিবির অতিরিক্ত কমিশনার যেটি বললেন যে হচ্ছে যে এটি ব্যবসায়িক দ্বন্দ্ব হতে পারে। তো এখানে কি মুসাব্বির কিংবা নীরব বলেন কিংবা যে শীর্ষ সন্ত্রাসীর কথা আপনি বলছেন বিদেশে বসে আছেন, তাদের আসলে ব্যবসা কি? আমাদের জানা মতে আসলে এখানে যেই কয়েকজনের নাম উঠছে তাদের আসলে সেখানে আসলে প্রকৃত অর্থে কোনো ব্যবসা নেই। আ ব্যবসায়ী হ্যাঁ, স্থানীয় রাজনীতি করে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে যারা রাজনীতি করে এরকম অনেকেরই সেখানে আসলে কিছু ব্যবসা আছে। কিন্তু যেই কয়েকজনের নাম উঠে আসছে তাদের আসলে খুব একটা ব্যবসা-বাণিজ্য সেখানে আছে বলে আমাদের জানা নেই। আমি আপনার সাথে একটু যোগ করি যে আসলে ব্যবসাটাকে আসলে একটা মানে অলংকার হিসেবে মোটামুটি বলা হয়। আমরা যেটা জানি যে আপনি যেটা বলছিলেন যে চাঁদাবাজি কিংবা হচ্ছে মাঠ দখল করা এটাই হচ্ছে মানে ব্যবসা নাম এটাও দেয়া আসলে হয়। এক ধরনের ব্যবসা। ব্যবসা নাম জি। দেয়া হয়। কিন্তু আমরা তো আসলে মূলত যদি দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের ই ইয়ে অগ্রগতির জায়গা যদি ধরি, তাদের মোটিভগুলো যদি আমলে নেই, সেক্ষেত্রে এটা আসলে রাজনৈতিক একটা প্রেক্ষাপটই সামনে চলে আসে জি। বড় হয়ে। তো সেই জায়গা থেকে আমার একটি প্রশ্ন আরমান আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই যে মুসাব্বিরের মতো একজন নেতা, হুম? তার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেল। সেই জায়গা থেকে বিএনপির রাজনৈতিক ধারক তো তিনি। তো তার একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেল। সে জায়গায় আ দল হিসেবে বিএনপির পক্ষ থেকে আপনি প্রতিক্রিয়াটা আসলে কিভাবে দেখেন? আহ আপনি একটা বেশ ভালো কথা বলেছেন যে এখানে আসলে দেখেন যে মোসাব্বির হত্যাকাণ্ডের পর বিএনপির যে কেন্দ্রীয় পর্যায়ে দুজন নেতা কথা বলেছেন, জনাব সালাউদ্দিন তিনি বলেছেন যে এটি একটা বিচ্ছিন্ন ঘটনা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে হয়তো সরকারকে বেকায়দায় ফেলতে কিংবা নির্বাচন বানচাল করতে এ ধরনের হত্যাকাণ্ড হতে পারে। আসলে আমার কাছে মনে হয় যে তারা আসলে নির্বাচনের আগে দলীয়ভাবে যাতে হচ্ছে বড় ধরনের কোনো বিক্ষোভে তৈরি না হয় সেজন্য হয়তো তারা পলিসিগতভাবে এই ধরনের কথা বলতে পারে। কিন্তু আমরা দেখেছি যে মোসাব্বির হত্যাকাণ্ডের পরবর্তীতে স্থানীয়ভাবে আ মোসাব্বিরের যে সমর্থক ছিল, তার যে দলের নেতাকর্মীরা ছিল তারা আসলে বিক্ষোভ করেছে। তারা এই হত্যাকাণ্ডের জড়িতদেরকে শনাক্তে এবং গ্রেফতারের দাবি জানিয়েছে এবং বিচারের দাবি জানিয়েছে। হ্যাঁ, দল হিসেবে এই মুহূর্তে সামনে যদি আমরা নির্বাচনকে আ আ সামনে রাখি, তাহলে এই মুহূর্তে বিএনপি হয়তো ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে। তারা হচ্ছে এই জায়গাটায় কন্ট্রোলে এসে বা কোন ধরনের আনরেস্ট যেন তৈরি না হয় এই হত্যাকাণ্ডকে ঘিরে। কারণ আমরা কিছুদিন আগে দেখেছি হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে একটা আনরেস্ট তৈরি হওয়ার একটা সিচুয়েশন দিকে যাচ্ছিল। তো এই অবস্থা যেন তৈরি না হয় এমন একটি চেষ্টা আসলে তারা চালাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে যেহেতু বিএনপি তাদের ভবিষ্যৎ রাজনীতির কথা মাথায় রেখে হয়তোবা অতটা বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলছে না। কিন্তু মুসাব্বিরের তো স্থানীয় সমর্থক আছে। আপনি ঠিক বলেছেন যে আসলে স্থানীয়ভাবে একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং আমরা যতদূর জানি যে মোসাব্বির হত্যাকাণ্ডের পর স্থানীয় আ প্রায় অর্ধশত নেতাকর্মীকে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে গত ২-৩ দিনে এবং কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আসলে যেটা বলল যে আ এই যে মোসাব্বির হত্যাকাণ্ডটা যদি আসলে রাজনৈতিক কোন্দল এবং কারওয়ান চাঁদাবাজিকে নিয়ে হয়, তাহলে পরবর্তীতে এই টার্গেটে আরো অনেকেই থাকতে পারে বলে তারা ধারণা করছে। কেননা আপনি জানেন যে কারওয়ান বাজারের চাঁদাটা আসলে ১ জন ২ জন নেন না। সেখানকার মানে সিংহভাগ নেতারাই এই কারওয়ান বাজারের চাঁদাবাজির সঙ্গে জড়িত।
ফলে হয়তো বা যদি চাঁদাবাজি নিয়েই আসলে মোসাব্বির হত্যাকাণ্ড হয় তাহলে এই টার্গেটে পরে অন্য কেউ হতে পারে বলে তারাও ধারণা করছে। আচ্ছা, আমি একটা জায়গায় একটু আলো ফেলতে চাই। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আজকের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে যে টোটাল কন্ট্রাক্ট কিলিংটার কন্ট্রাক্ট হচ্ছে ১৫ লাখ টাকা। এটা আসলে প্রেস ব্রিফিংয়ে বলা হয়নি। হ্যাঁ? আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আমরা এমনটা জানার পরে যখন প্রশ্ন করেছিলাম তখন ডিএমপি যে অতিরিক্ত কমিশনার ডিবির দায়িত্বে আছেন শফিকুল ইসলাম, তিনি আসলে বলেছেন যে এই বিষয়টাও তারা জেনেছেন এবং এই বিষয়টাও তারা মাথায় রেখে তদন্ত অগ্রগতি হ্যাঁ, তার মানে আগাচ্ছেন। একরকমের তো স্বীকার করে নিয়েছেন যে আসলে এটা হলেও হতে পারে, তাই তো? তো আমরা যদি এটা ধরে নেই যে হচ্ছে ১৫ লাখ টাকার কন্ট্রাক্ট আসলে হয়েছে এটার পেছনে, সেখান থেকে শুটারের হাতে গেল ৩ লাখ টাকা। তাহলে আমাকে একটা বিষয় একটু বলেন তো আরমান, সেটা হচ্ছে যে এই যে টাকার বড় একটা অংশ রইল হচ্ছে পরিকল্পনাকারীর হাতে, মানে মূল পরিকল্পনাকারী না, যেটা হচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য ঘটনাটা কিভাবে ঘটানো হবে সেই তদারকিতে যিনি ছিলেন তার হাতে বড় একটা অংশ, টাকার অংশ। মাত্র ৩ লাখ টাকা গেল হচ্ছে যে রিস্ক নিয়ে এই কাজটা করলো। তাহলে মানে এটা আসলে কি ইন্ডিকেট করে যে আসলে অল্প টাকার জন্য বড় ধরনের কিলিং হয়ে যাচ্ছে? এটা কি ভবিষ্যৎ বলতে আমি কিন্তু নির্বাচনকে ইন্ডিকেট করছি। সামনে যেহেতু নির্বাচন এবং দেশের এই পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই জায়গায় এই যে অল্প টাকার জন্য আমরা আরও কিছু রেফারেন্স আমরা কিছু ঘটনাতে আমরা পেয়েছি, যেমন এমনও হয়েছে ৩০,০০০ টাকার কন্ট্রাক্টে আসলে কিলিংয়ে চলে আসছে, শুটার ভাড়া হয়ে যাচ্ছে ৩০,০০০ টাকায় মাত্র। তো এত অল্প টাকায় কিলার পাওয়া যাচ্ছে। রাইট। এখানে আসলে আপনাকে হালকা একটু বলি যে এখানে আসলে শুটার ২ জন ছিল। মোসাব্বির হত্যাকাণ্ডের এখানে শুটার ২ জন ছিল। একজনের নাম হচ্ছে রবিন, আরেকজনের নাম হচ্ছে জিন্নাত। তাহলে সেই টাকা ভাগ করলে তো আরও কমে যায়, ১.৫ লাখ টাকা করে পার প্রতিজনের কাছে বলে। আসলে জিন্নাতকে কন্ট্যাক্ট করেছিল ৩ লাখ টাকা এবং রবিন হচ্ছে আসলে বিল্লালের ভাই। যার ফলে রবিনকে কত টাকায় কন্ট্যাক্ট করেছে সেটা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু আসলে আপনার মূল প্রশ্নটা এখানে। আপনার মূল প্রশ্ন হচ্ছে সামনের নির্বাচন সামনে রেখে এই ধরনের ভাড়াটে এত অল্প টাকায় মানে খুনি কি কথাটা হচ্ছে আসলে হ্যাঁ, আপনি যদি আসলে একটু প্রিভিয়াসে আমরা যাই যে আ বেশ কিছুদিন আগে ঢাকা মহানগর জজ কোর্ট এলাকায় যে আরেকজন শীর্ষ সন্ত্রাসী মামুনকে যখন হত্যা করা হয়, তখন সেখানে আসলে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তখন ডিবি কিন্তু আনুষ্ঠানিকভাবে বলেছিল যে ৳১,০০,০০০ কন্ট্যাক্টে তাকে হত্যা করা হয়েছে। তো আপনি দেখেন যে একজন শীর্ষ সন্ত্রাসীকে যদি ৳১,০০,০০০ কন্ট্যাক্ট করা যায়, তাহলে এই ৳৩,০০,০০০ তো আসলে আরও বড় অ্যামাউন্ট। কিন্তু আসলে বাস্তব অর্থে হচ্ছে গিয়ে দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না এবং এখানে অনেক অপরাধী আছে যারা আসলে ৳৫০,০০০ অনেক কন্ট্যাক্ট নেয়। আর আমরা যদি একটা জিনিস দেখি যে ২০২৪ সালে ৫ অগাস্টের পরে যে অস্ত্রগুলো লুট হয়েছিল তার মধ্যে এখনও প্রায় ১,৫০০-এর মতন অস্ত্র কিন্তু উদ্ধার করতে পারেনি। তো এই অস্ত্রগুলো আসলে অনেক অপরাধীর কাছে আছে। তাছাড়া আমাদের বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে অস্ত্র আসতেছে এবং আমরা কিছুদিন আগে একটি ঘটনায় পাইপ গানও দেখেছি। যে পাইপ গানগুলো আসলে দেশেও কিছু, কিছু ওয়ার্কশপে তৈরি হয়। তো যার ফলে আসলে অনেক অল্প টাকাতেও কিছু কন্ট্রাক্ট কিলার পাওয়া যায়। তো আমি শেষ করার আগে একটি বিষয় আসলে একটু জানতে চাই আরমান, সেটা হচ্ছে যে এই যে ধারাবাহিকভাবে কিছু হত্যাকাণ্ড আমরা দেখে ফেললাম, আমাদের নির্বাচনের বাকি আর অল্প কিছুদিন। তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কি মনে করছেন যে এই যে সিচুয়েশনটা নির্বাচনের আগে, সেটা কি আরও বেশি খারাপ দিকে যাচ্ছে, বা এই সিচুয়েশনটাকে তারা আসলে কন্ট্রোল করবেন কিভাবে? তার আগে একটু বলে নেই যে এ বছরে কিন্তু আসলে বিএনপির ৩ জন নেতা মারা যায় ৩ জেলায়। এবং যদি আসলে বলি যে নির্বাচন সামনে রেখে টুকটাক সহিংসতা হয়, এটা স্বাভাবিক। পূর্বেও হয়েছে, হয়তো আগামীতেও হবে। কিন্তু এই যে নির্বাচন সামনে রেখে যে সহিংসতা, এই সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট কাজ করছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করতে পারবে, সেটা অনেক প্রশ্ন রয়ে যায়। কেননা আইনশৃঙ্খলা বাহিনী আসলে আগের মতন সেই সক্ষমতায় তারা নেই এবং জনবলও আমাদের খুব কম। এবং আরেকটা জিনিস যদি বলি আসলে পুলিশের এক কর্মকর্তা বলেছে আসলে যে টার্গেট কিলিং, এই টার্গেট কিলিংগুলো কিন্তু আসলে প্রতিরোধ করা সম্ভব হয় না, যদিও তারা পরবর্তীতে কাজ করে। তো মনে হচ্ছে যে আসলে নির্বাচনকে সামনে রেখে আরও কিছু হত্যাকাণ্ড হতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সতর্ক আছে এবং আপনি যদি জানেন যে গতকাল আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি পুলিশের মহড়া হয়েছে, নিরাপত্তা মহড়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সবসময় সোচ্চার আছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এবং নিরাপত্তা দিতে তারা প্রস্তুত আছে। আরমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আসলে আরমান ভূঁইয়ার কাছ থেকে শুনছিলাম যে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকাণ্ডের পেছনের
গল্পগুলো কি, অথবা আরও যদি সহজ করে বলতে চাই যে এর পেছনে মোটিভগুলো কি? তো আরমান সেগুলো নিয়ে কাজ করে যা পেয়েছেন মাঠ পর্যায়ে থেকে সেগুলো আপনাদের জন্য শেয়ার করেছেন। আহ, এখানে বলে রাখা ভালো যে এই একেক দিন যে এক একটা হত্যাকাণ্ড হচ্ছে সেগুলো কিন্তু আসলে সকলকে উদ্বিগ্ন করে তুলছে। যেমন রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়াচ্ছে, একইভাবে সাধারণরা, আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের সবার মধ্যে নিশ্চয়ই এর প্রভাব পড়ছে। সবার মধ্যে একই প্রশ্ন যে সামনে নির্বাচন, দেশের যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও না হয় তাহলে হবে কবে? তা আপনারা দর্শক এই বিষয়ে আপনারাও কি একই রকম নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা, কিংবা এই যে দেশের নিরাপত্তাহীনতার একটি অবস্থা চলছে সেটি থেকে উত্তরণের উপায়টা আসলে কি? কোন জায়গায় আসলে প্রশাসনকে আরও বেশি জোর দেওয়া উচিত? এটি আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটি নিশ্চয়ই চর্চায় আপনারা শেয়ার করতে পারেন। চর্চার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।